আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি IELTS এর আরেকটি লাইভ ক্লাস নিয়ে অ্যাজ প্রমিসড। সো আজকে আমরা পড়ে ফেলবো IELTS এর রাইটিং টাস্ক 1 টি। সো সবাই আস্তে, আস্তে আমাকে জয়েন করে ফেলেন। আর আমাকে যারা জয়েন করছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে আমাকে জয়েন করছেন। সো সবাই আস্তে, আস্তে আমাকে জয়েন করে ফেলবেন কারণ আজকের ক্লাসটাও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। আজকে আমরা রাইটিং টাস্ক নিয়ে আলোচনা করব। এই রাইটিং টাস্কটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট আমরা জানি কারণ এই রাইটিং টাস্কটাতে সবাই অনেক প্রবলেম ফেস করে। এটা অনেক সবাই ভাবে যে অনেক কঠিন, কিন্তু আজকে আমরা সলভ করে ফেলবো অনেক কিছু, অনেক টিপস এন্ড ট্রিক্সও দেখে ফেলবো যাতে কারো কোনো কনফিউশন না থাকে। সো সবাই আমাকে জয়েন করে ফেলবেন আর কে কোন জায়গা থেকে জয়েন করছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে হাই জানাচ্ছেন। নুসরাত জাহান আপু হাই জানাচ্ছেন, আমাকে সালাম জানাচ্ছেন মায়া আপু, আচ্ছা সাকিব ভাইয়া, সাজ্জাদ ভাইয়াও সবাই আমাকে হ্যালো জানাচ্ছেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম ফাইরুজ ইবনাত সুহি and I'll be your instructor for the day. and আজকে আমরা পড়তে যাচ্ছি IELTS এর আরেকটি ক্লাসে। আজকে আমরা পড়তে যাচ্ছি IELTS এর রাইটিং টাস্কটি। আমি দেখতে পাচ্ছি আমার পুরানো স্টুডেন্টরাও আমাকে জয়েন করে ফেলেছেন। জান্নাত আক্তার আপু অ্যাজ ইউজুয়াল আমাদেরকে জয়েন করে ফেলেছেন। আপু আমাকে বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আপনারা কে কোন জায়গা থেকে আমাকে জয়েন করছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি দেখতে পাচ্ছি আরিয়ান মোহাম্মদ সজীব ভাইয়া চট্টগ্রাম থেকে জয়েন করেছেন। আমি দেখতে পাচ্ছি সন্দীপ থেকে জয়েন করেছেন, রাজশাহী থেকে আব্দুল আওয়াল ভাইয়া জয়েন করেছেন আমাদেরকে। আমাকে সবাই সালাম জানাচ্ছেন। যারা আমাকে সালাম জানাচ্ছেন সবাইকে জানিয়ে দিই ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন আমাকে সবাই জানিয়ে দিবেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ভাই আমাকে জিজ্ঞেস করছেন, পল ভাই আমাকে জিজ্ঞেস করছেন কেমন আছেন। ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? টাঙ্গাইল থেকে সাকিব ভাইয়া জয়েন করেছেন। ময়মনসিংহ থেকে তুবা আপু জয়েন করেছেন। নরসিংদী থেকেও জয়েন করে ফেলেছেন। তারিন আপু হ্যালো জানাচ্ছেন। হ্যালো আপু, কেমন আছেন? মৌলভীবাজার থেকে আলী আহমেদ ভাইয়া জয়েন করে ফেলেছেন। সিলেট থেকে তারিন আপু জয়েন করেছেন বলছেন। রুমানা আপুকেও হাই জানাচ্ছি। রূপম ভাইয়া সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। রুমানা আপু নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে জয়েন করেছেন। আমি দেখতে পাচ্ছি আমাকে সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলছেন। আর যারা আমাকে জয়েন করছেন তাদের জন্য বলে দিই আজকে আমরা ক্লাস করব IELTS এর রাইটিং অংশতে। সো আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য কারণ আমরা সবাই জানি IELTS এর 4টা মডিউল আছে, যেটা হলো রিডিং, লিসনিং, স্পিকিং এবং রাইটিং। আর আমরা জানি রাইটিং টাস্কটাকে সবাই, রাইটিং মডিউলটাকে সবাই অনেক কঠিন মনে করে। সো আপনারা যারা রাইটিং মডিউলে অনেক প্রবলেম ফেস করেন তাদের জন্য হচ্ছে কি আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। আর যারা আমাকে জয়েন করছেন, কে কোন জায়গা থেকে জয়েন করছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তাহেরা আপু সিলেট থেকে জয়েন করে ফেলেছেন। হ্যালো আপু, কেমন আছেন? চাঁদপুর থেকে আফরিন আপু জয়েন করেছেন। রেহানা আপু ময়মনসিংহ থেকে জয়েন করেছেন। সাজ্জাদ ভাইয়াও আমাদেরকে জয়েন করে ফেলেছেন। আশিক ভাইয়া আমাদেরকে কুমিল্লা থেকে জয়েন করেছেন। কেমন আছেন ভাইয়া? অনেকে আমাকে অলরেডি জয়েন করে ফেলছেন। আর যারা আমাকে জয়েন করছেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আপনাদের টাইমলাইনে, যাতে আপনারা পরে গিয়ে আপনাদের টাইমলাইনে গিয়ে আপনারা আবারও ক্লাসটা দেখতে পারেন, আবারও পড়ালেখাগুলো করতে পারেন। সো এটার জন্য আপনাদের জন্য আজকে এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আবারও বলে দিচ্ছি ক্লাসটা কিন্তু আসলেই অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই আমার সঙ্গেই থাকবেন কারণ আজকে আমরা অনেক কিছু ডিসকাস করে ফেলবো। ঢাকা থেকে জয়েন করেছেন আমার স্টুডেন্টরা। আচ্ছা, আমি দেখছি চুয়াডাঙ্গা থেকে লামিয়া খাতুন আপু জয়েন করেছেন। হ্যালো আপু, কেমন আছেন? সিলেট থেকে তো আমার স্টুডেন্টরা আছে। কক্সবাজার থেকে নিপা আপু জয়েন করেছেন। আচ্ছা, অনেকে আমাকে অনেক জায়গা থেকে জয়েন করে ফেলেছেন। চাঁদপুর থেকেও জয়েন করেছেন, রাজশাহী থেকেও ভাইয়া জয়েন করেছেন আমাদেরকে। অনেকজন অনেক জায়গা থেকে জয়েন করেছেন। ফাহিম আহমেদ ভাইয়া আমাদের সঙ্গে আছে। ফাতিন আহমেদ ভাই আমাদের সঙ্গে আছেন, ওয়ান অফ মাই রেগুলার স্টুডেন্টস হিয়ার। হ্যালো ভাইয়া, কেমন আছেন আজকে আপনি? ভাইয়া বলছেন উনি নারায়ণ থেকে জয়েন করেছেন। আচ্ছা, সবাই আমাকে আস্তে আস্তে জয়েন করে ফেলছেন। মিম আপু খুলনা থেকে আমাদেরকে জয়েন করেছেন। সো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনাদের টার্গেট স্কোরটাও জানিয়ে দিবেন এই অংশের জন্য, রাইটিং টাস্কের জন্য কে কত টার্গেট করছেন। আমরা জানি আইএলটিএস এর 4টা মডিউল আছে আর 4টা মডিউলে আপনাকে 4টা ব্যান্ড স্কোর দেওয়া হবে। এই 4টা ব্যান্ড স্কোরের অ্যাভারেজই হচ্ছে কি আপনার আইএলটিএস এর স্কোরটা। কিন্তু এই মডিউলে, রাইটিং মডিউলে আপনারা কে কত ব্যান্ড স্কোর আশা করছেন আমি একটু দেখতে চাই।
রাইটিং মডিউলে কে কত ব্যান্স করে আশা করছেন? ফরহাদ ভাই আমাদেরকে চিটাগং থেকে জয়েন করেছেন, সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, আমি দেখতে পারছি ইয়ামিন হোসেন ভাইয়া, ওয়ান অফ আওয়ার রেগুলার স্টুডেন্টস হিয়ার, উনিও আজকে জয়েন করে ফেলেছেন। ভাইয়া কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভাইয়া বলছেন 7 is enough for me, that is amazing. রাইটিং মডিউলে 7 অ্যাকচুয়ালি টার্গেট করাটাও কিন্তু অনেক বেশি। অন্য মডিউলে হলে আমি একটু বকা দিতাম যে কেন 7 টার্গেট করবেন, আরো বেশি টার্গেট করবেন, বাট ফর দ্য রাইটিং মডিউল আমরা জানি সবাই অনেক ভয় পায় রাইটিং মডিউল, সবাই অনেক কঠিন ভাবে। সো আপনারা যদি টার্গেট স্কোরটা একটু কমও করেন, আই অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ড। এই যে আমি অলরেডি পেয়ে যাচ্ছি, তামান্না রহমান তারিন আপু বলছেন ম্যাম রাইটিং আমার অনেক ভয় করে। জানতামই আমি যে ব্যাপারটা, আমি জানি আমার স্টুডেন্টদেরকে চিনি, সবারই রাইটিং অংশটা অনেক ভয় লাগে। সো আমরা আজকে রাইটিং অংশটাই দেখে ফেলবো। অলরাইট, আচ্ছা যারা আমাকে সালাম জানাচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম জানিয়ে দিই। আর আজকে আমরা পড়তে যাব, বেসিক্যালি আজকে আমরা আইএলটিএস এর রাইটিং টাস্ক 1 নিয়ে পড়তে যাব। আমরা কি জানি আইএলটিএস এর রাইটিং এ দুইটা অংশ আছে, তাই না? টাস্ক 1 এবং টাস্ক 2। আমরা আজকে স্পেসিফিকলি দেখব টাস্ক 1 নিয়ে। টাস্ক 1 এ বেসিক্যালি আপনার গ্রাফস এন্ড চার্টস নিয়ে আমরা আজকে কথা বলবো। সো আমার সঙ্গেই থাকবেন, অবশ্যই আমার সঙ্গেই থাকবেন, তাহলে অনেক কিছু আজকে ক্লিয়ার হয়ে যাবে। চলুন দেখে আসি আজকে আমরা বেসিক্যালি ক্লাসে কি কি কভার করব, আজকের ডিসকাশন আমাদের কি কি হবে, একটু কান খুলে সবাই খুলে শুনে নিবেন। আজকে আমরা রাইটিং টাস্ক 1 এর মডিউল ওভারভিউটা দেখব। ডেফিনেটলি রাইটিং টাস্ক 1 এ কি কি আসে, কয় মিনিটে আনসার করতে হয়, কি এক্সপেক্ট করতে পারেন আপনারা, এগুলা দেখব। এরপর হচ্ছে টাইপস অফ রাইটিং টাস্ক 1, এগুলাতেও কিছু কোয়েশ্চেন টাইপস আছে। আমরা যেমন রিডিং মডিউলে কিছু কোয়েশ্চেন টাইপস দেখেছি, রাইটিং টাস্কেও কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। সো রাইটিং টাস্ক 1 এর কিছু টাইপস দেখে ফেলবো, আমরা টাইপস অফ কোয়েশ্চেন্স দেখে ফেলবো। এরপর মার্কিং ক্রাইটেরিয়াটা অফকোর্স অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য জানা, যে হলো কি আপনার মার্কিং কিসের উপর বেস করে করা হবে। কারণ আমরা জানি রাইটিং অংশে আপনার হলো কি অন্য রিডিং এন্ড লিসনিং এর মতো 40টা কোয়েশ্চেন দেওয়া থাকবে না যে আপনাকে প্রতিটা কোয়েশ্চেনে 1 মার্ক করে থাকবে না। এখানে আপনাকে কিছু এসে লিখতে হবে, প্যারাগ্রাফ লিখতে হবে, রিপোর্ট রাইটিং লিখতে হবে, তাই না? সো এইগুলাতে কিন্তু মার্কিং ক্রাইটেরিয়া গুলা কেমন হয় এই জিনিসটাই আমরা দেখব। এরপর দেখবো আমরা বেসিক স্ট্রাকচার, আমরা কিভাবে লিখবো, কয়টা প্যারাগ্রাফে বিভক্ত হবে আমাদের রাইটিংটা, এগুলা আমরা স্ট্রাকচারটা একটু দেখে নিব আজকে। নেক্সট দেখবো কিছু টিপস এন্ড ট্রিক্স ফর ইউ গাইজ, ডেফিনেটলি এটা তো খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কি আমরা কিছু স্যাম্পল কোয়েশ্চেন্স সলভ করব। সো আমার সঙ্গে লাস্ট পর্যন্ত থাকাটা আপনাদের জন্য অনেক জরুরি, যাতে আপনারা আমার সঙ্গে সঙ্গে স্যাম্পল প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সলভ করে ফেলতে পারেন। অলরাইট, সো আমার সঙ্গেই থাকবেন। আমরা কিন্তু স্পেসিফিকলি একাডেমিক রাইটিংটা দেখবো, একাডেমিক রাইটিং টাস্ক 1টা আজকে আমরা দেখে ফেলবো। অলরাইট, আচ্ছা আমি দেখতে পারছি আমাকে অনেকে জয়েন করছেন। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম সবাইকে, আর আমার পুরানো স্টুডেন্টদেরকে ওয়েলকাম ব্যাক। আমি একটা ছোট সাউন্ড চেক দিয়ে নিই, সবাইকে আমাকে ক্লিয়ারলি শুনতে পারছেন নাকি? আমাকে একটু কমেন্ট সেকশনে একটা থামস আপ দিয়ে জানিয়ে দিবেন যে আপু আমি আপনাকে সুন্দর করে শুনতে পারছি, কোনো প্রবলেম নাই, কোনো টেকনিক্যাল ইস্যুস নেই। সো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটু আমার ফেসবুক স্টুডেন্টরা এবং ইউটিউব স্টুডেন্টরা থামস আপ দিয়ে জানিয়ে দিবেন। আচ্ছা আমি দেখছি আলামিন ভাইয়া বলছেন অল ক্লিয়ার, লামিয়া খাতুন আপু বলছেন অল ক্লিয়ার। আচ্ছা সবাই আমাকে আস্তে আস্তে বলে দিচ্ছেন অল ক্লিয়ার, থামস আপ দিয়েও জানিয়ে দিচ্ছেন যে সব ক্লিয়ার আছে। থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, তাহলে আমি নেক্সটটাতে মুভ অন করি। সবাই তাহলে বুঝতে পেরেছি আমরা যে আজকে কি কি আমরা কভার করব, আজকে এই 1 ঘন্টার ক্লাসে আমরা কি কি জিনিস দেখব, এটাই আজকে আমরা একটু দেখব। অলরাইট, দেখে ফেলেছি। নেক্সট দেখি এখন আমরা মডিউল ওভারভিউটা। বেসিক্যালি রাইটিং ফরম্যাটে কি কি আছে, দুটো রাইটিং টাস্ক আছে এবং দুটোই কমপ্লিট করতে হবে। অ্যাজ আই সেড বিফোর, আমি একটু আগেই মেনশন করেছি রাইটিং মডিউলে আপনার হলো কি দুইটা টাস্ক দেওয়া থাকবে, টাস্ক 1 এন্ড টাস্ক 2, মানে দুইটা পার্টে বিভক্ত রাইটিং পার্টটা আপনার। ওকে, এরপর হলো কি পুরো রাইটিং টাস্কটা আপনার করার জন্য আপনি পাবেন অন্য মডিউলগুলোর মতো 1 ঘন্টা সময়। রিডিং মডিউলও আমরা যেরকম দেখেছি 1 ঘন্টা সময় পাবেন, এই রাইটিং মডিউলও সেম আপনি 1 ঘন্টা সময় পাবেন। সো আপনার এটা মাথায় রাখতে হবে যে 1 ঘন্টা সময়ের মধ্যে আপনার দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে। অলরাইট, নেক্সট দেখি নাম্বার অফ কোয়েশ্চেন বা টাস্ক, অ্যাজ আই সেড দুইটা টাস্ক। এরপর হলো কি টাইপস অফ কোয়েশ্চেন্স ইন টাস্ক 1, গ্রাফস থাকতে পারে, চার্টস থাকতে পারে, ডায়াগ্রামস থাকতে পারে। এটা আরেকটু ডিটেইলসে আমরা আরেকটু সামনে দেখব। এরপর লিখবো আমরা যে প্যারাগ্রাফ গুলো লিখবো, এটা আমরা কি দিয়ে লিখবো, পেন নাকি পেন্সিল দিয়ে,
এটা অ্যাজ ইউজুয়াল আমরা সবাই এটার আনসার জানি, ইদার পেন অর পেন্সিল, দুইটার কম্বিনেশন দিয়ে লেখা যাবে না। আমরা হচ্ছে কি পেনও ব্যবহার করতে পারি, পেন্সিলও ব্যবহার করতে পারি, কিন্তু যে কোনো একটা দিয়ে আমাদের ইউজ করতে হবে, যে কোনো একটা দিয়ে আমাদের আনসার করতে হবে। নেক্সট দেখবো ওয়ার্ড লিমিট এন্ড টাইমিং ইন টাস্ক 1। সো টাস্ক 1 এ আপনি কিন্তু আপনাকে একটা টাইম দেওয়া থাকবে যে 20 মিনিটে আপনাকে আনসার করতে হবে। অলরাইট, এমন না যে না আপনার 20 মিনিট আনসার, 20 মিনিট উঠে গেলে আপনার খাতা নিয়ে নিবে, এমন না। ইটস জাস্ট আ সাজেশন ফর ইউ যে টাস্ক 1 এ আপনার 20 মিনিট স্পেন্ড করা উচিত, কারণ টাস্ক 1 টা হলো কি আপনার টাস্ক 2 থেকে একটু ছোট, এন্ড দেন টাস্ক 2 তে আপনি 40 মিনিট হাতে সময় রাখবেন। তো 40 + 20 60, এভাবে করে ডিভাইডটা করলে আপনার জন্য সুবিধা হয়। সো আমরা কি শিখলাম, টাস্ক 1 এ আপনি 20 মিনিটসে আনসার করার চেষ্টা করবেন। নেক্সট দেখি 150 ওয়ার্ডস মিনিমাম। সো একটা মিনিমাম ওয়ার্ড রেঞ্জ দেওয়া থাকবে, আপনাকে বলে দিবে যে এখানে আপনি 150টা ওয়ার্ডের মধ্যে আপনাকে আনসার করতে হবে। 150 ওয়ার্ড হচ্ছে কি আপনার মিনিমাম রেঞ্জ, এর চেয়ে একটু বেশি হলেও সমস্যা নেই, বাট এই 150-এর অ্যারাউন্ডে আপনার আনসার করাটা সবচেয়ে ওয়াইজ হবে। একটু আমরা টাস্ক 2 টা হালকা করে আইডিয়া নিয়ে নিই। সো টাস্ক 2 টা হচ্ছে এসে রাইটিং। আপনার বেসিক্যালি এটাতে আপনার কোনো গ্রাফ, চার্ট, ডায়াগ্রাম কিছু দেওয়া থাকবে না, এখানে আপনাকে একটা এসে লিখতে বলা হবে যে কোনো একটা টপিকের উপর। এরপর দেখি আবারও পেন বা পেন্সিল দিয়ে আমরা লিখবো। দেন দেখেন ওয়ার্ড লিমিট এন্ড টাইমিং ইন টাস্ক 2। এই যে যেটা বললাম 20 মিনিট যদি আপনি টাস্ক 1 এ দেন, তাইলে আপনার বাকি কত থাকে, আপনার 40 মিনিট আপনি টাস্ক 2 তে দিবেন। টাস্ক 2 তে 40 মিনিটের মধ্যে আপনি আনসার করে ফেলবেন। আর এখানের মধ্যে সিন্স 40 মিনিটে আনসার করছেন, বুঝতেই পারছেন নিশ্চয়ই এটা একটু বড়। সো এই এসেটা আপনার লিখতে হবে মিনিমাম, মানে অ্যাট লিস্ট 250 ওয়ার্ডস এর মধ্যে। সো 250 ওয়ার্ডস এর কম হলে সমস্যা, 250 ওয়ার্ডস এর বেশি হলে সমস্যা নেই। দ্যাট ডাজন্ট মিন 250 ওয়ার্ডস বলেছে আপনি 500 ওয়ার্ডস এ লিখে ফেলবেন, এমন না। ধরেন 250 থেকে 300, 310 এরকম হলেও কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম 250 ওয়ার্ডস টাচ করাটা ইজ কাইন্ড অফ আ ম্যান্ডেটরি। এটা একটু খেয়াল করে আপনার এক্সামিনাররা। হ্যাঁ, এক্সামিনার বসে বসে আপনার ওয়ার্ড কাউন্ট করবে না, কিন্তু সে দেখলেই বুঝতে পারবে যে আপনি মিনিমাম 250 ওয়ার্ডস এ লিখেন নেই। সো এটা একটু মাথায় রাখবেন যে এক্সামিনার বসে বসে কাউন্ট করবে না, বাট ডেফিনেটলি ওনারা বুঝবে যদি আপনি কম আনসার করে থাকেন। তো তাহলে মডিউলটা কি সবার ক্লিয়ার হয়েছে? টাস্ক 1 এ কয় মিনিট, কত ওয়ার্ড লিমিট, টাস্ক 2 তে কয় মিনিট, কত ওয়ার্ড লিমিট, টাস্ক 1 এ কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে, টাস্ক 2 এর ধাঁচটা কিরকম, সবার যদি ক্লিয়ার হয়ে থাকে আন্ডারস্টুড লিখে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমার স্টুডেন্টরা যে আপু ক্লিয়ার, আন্ডারস্টুড, হাউএভার ইউ ওয়ান্ট, আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিবেন যে বুঝতে পেরেছেন। হ্যাঁ, একটু আন্ডারস্টুড লিখে জানিয়ে দিবেন যে আপু বুঝতে পেরেছি। আমি দেখতে পাচ্ছি আমার পুরানো স্টুডেন্টরা তো আমার সঙ্গে আছেনই। ফাতিন আহমেদ ভাইয়া বলছেন অল ক্লিয়ার। আচ্ছা, আন্ডারস্টুড লিখে আমার স্টুডেন্টরা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে ওনারা বুঝতে পেরেছেন। মাহমুদা রহমান আপু আন্ডারস্টুড লিখেছেন, লামিয়া আপু বলেছেন। আমার ফেসবুক স্টুডেন্টরাও আমাকে একটু কমেন্ট সেকশনে আন্ডারস্টুড লিখে জানিয়ে দিবেন যে বুঝতে পেরেছেন, তাহলে আমি নেক্সট পার্টটাতে মুভ অন করতে পারবো। আচ্ছা, জান্নাত শিপা আপুও বলছেন আন্ডারস্টুড। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মারিয়া আপু বলছেন জি আপু সব বুঝতে পেরেছি। ইয়ামিন হোসেন ভাইয়া অ্যাজ ইউজুয়াল আমাদের সঙ্গেই আছেন, one of our attentive students, উনিও বলছেন গট ইট, অ্যামেজিং, অলরাইট। সো আপনারা যারা আমাকে নতুন জয়েন করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের টপিকটা কি নিয়ে। তাদের জন্য একটু একটা শর্ট একটা বলে দিই, আজকের টপিক হলো আইএলটিএস এর রাইটিং টাস্ক 1। টাস্ক 1 নিয়ে আমরা আজকে একটু ডিসকাস করব। রাইটিং মডিউলে 2টা টাস্ক আছে, আমরা টাস্ক 1 নিয়ে আজকে একটু ডিসকাস করব, গ্রাফস এন্ড চার্টস দেখব। আজকে আমরা স্যাম্পল কোয়েশ্চেনও সলভ করব, অ্যামং আদার থিংস। অফকোর্স আমরা স্যাম্পল কোয়েশ্চেনও লাস্টে সলভ করব। সো সাথেই থাকবেন, আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, জান্নাত আক্তার আপুও ওয়ান অফ আওয়ার ভেরি অ্যাটেন্টিভ স্টুডেন্টস, উনিও বলছেন আন্ডারস্টুড। ইমতিয়াজ জাকারিয়া ভাইয়াও আন্ডারস্টুড। সবাই বুঝতে পেরেছেন আমাকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে জানিয়ে দেওয়ার জন্য। তাহলে দেখেন টাইপস অফ আইএলটিএস রাইটিং টাস্ক 1। দেখেন রাইটিং টাস্ক দুই ধরনের হয়ে থাকে, মানে টাস্ক 1টা, একটা হচ্ছে রিপোর্ট রাইটিং যেটা হচ্ছে একাডেমিক আইএলটিএস এর জন্য, আর একটা হচ্ছে লেটার রাইটিং যেটা হচ্ছে জিটি বা জেনারেল ট্রেনিং আইএলটিএস এর জন্য। সো দুইটা কিন্তু দুই রকম। আজকে আমরা কিন্তু এই একাডেমিকটা দেখব। অলরাইট, আজকে আমরা দেখব একাডেমিকটা।
আজকে কিন্তু আমরা একাডেমিকটা বেসিক্যালি রিপোর্ট রাইটিংটা আজকে আমরা দেখব। বেসিক্যালি আপনাকে একটা গ্রাফ বা চার্ট কিছু একটা দিয়ে দিবে, একটা কোনো এক ধরনের পিকচার বেসড কিছু একটা দিয়ে দিবে, ওই পিকচারটাই আপনাকে রিপোর্ট রাইটিং এর মতো লিখতে হবে। এই জিনিসটাই হচ্ছে আপনার টাস্ক 1, আর এটা হচ্ছে লেটার রাইটিং জিটি। এটা আজকে আমাদের ডিসকাশনে নেই, আজকে আমরা বেসিক্যালি এই জিনিসটা কভার করব, সো আমার সঙ্গেই থাকবেন। আচ্ছা, as I was saying, মার্কিং ক্রাইটেরিয়াটা আমরা আজকে দেখব, মার্কিং ক্রাইটেরিয়াটা। অলরাইট, সো মার্কিং ক্রাইটেরিয়া বলতে আমি কি বুঝাচ্ছি, যে আপনি যে লিখবেন, এত কথা লিখবেন, 150 ওয়ার্ডের 250 ওয়ার্ডের যে জিনিস লিখবেন, এখানে তো আপনার প্রতি লাইনের জন্য 1 মার্ক করে দেওয়া নেই, তাই না? আপনার রিডিং বা লিসনিং এর মতো এখানের মধ্যে কোয়েশ্চেন আনসার আকারে আসে না, যে এই কোয়েশ্চেনটা ভুল হলে 1 মার্ক কাটা, কারেক্ট হলে 1 মার্ক বেশি, এরকম না। তো এখানের মধ্যে আসলে তাইলে আপনাকে কেমনে জাজ করা হবে? এখানের মধ্যে আপনার এক্সামিনার এই যে এই কয়টা জিনিস দেখে আপনাকে জাজ করবে, এই কয়টা জিনিস দেখে আপনাকে মার্কস দিবে। ওকে, সো আপনার লেখার মধ্যে এই কয়টা জিনিস ইনক্লুডেড থাকতেই হবে। সো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখেন, আইএলটিএস এক্সামের একমাত্র নন প্রেসক্রাইবড পার্ট বলা যায় রাইটিং সেকশনটিকে। এই মিনিমাম স্কোর এনশিওর করতে নিমক্ত মার্কিং ক্রাইটেরিয়া ফলো করতে হবে। সো দেখেন, বেসিক্যালি আপনার মিনিমামও যদি স্কোর লাগে, আপনাকে এটা ফলো করতেই হবে। অলরাইট, সো এটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। অলরাইট, সো দেখি টাস্ক রেসপন্স। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? টাস্ক রেসপন্স। টাস্ক রেসপন্স জিনিসটা আপনারা কে বুঝেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপু আমি বুঝি টাস্ক রেসপন্স মানে কি, আপু টাস্ক রেসপন্স মিনিং হচ্ছে এটা এটা। যারা একটু প্রিপারেশন নিচ্ছেন আইএলটিএস এর জন্য তারা নিশ্চয়ই জানেন টাস্ক রেসপন্স জিনিসটা কি, বা ওয়ার্ডটা দেখেই বুঝতে পারছেন এটা মানে কি হতে পারে, তাই না? সো একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপু আমি জানি এটার মিনিং, এন্ড এটার মিনিং হলো এটা। না জেনে থাকলেও আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আপু জানি না। অলরাইট, সো একটু দেখি আমার স্টুডেন্টরা কে কতদূর জানে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই বলছেন হ্যাঁ, অনেকে ধরতে পেরেছেন, আবার অনেকে জানেন না বলছেন। অভয় সেন ভাইয়া বলছেন জানি না, মাহিয়া বেগম আপু বলছেন জানি না। আচ্ছা, ইমরান আহমেদ ভাইয়া বলছেন আই আন্ডারস্ট্যান্ড ইট। ভাইয়া যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু বোঝানোর চেষ্টা করেন যে আপনি টাস্ক রেসপন্স মানে কি বুঝেন। আচ্ছা, ফাতিন আহমেদ ভাইয়া বলছেন ডোন্ট নো। আচ্ছা, আলামিন ভাইয়া বিন সবুজ বলছেন টাস্কের এক্সপ্লেনেশন করা। কোহিনুর আক্তার আপু বলছেন জানি না। আচ্ছা, রফি ভাইয়া বলছে ইনস্ট্যান্টলি আনসার করা। আচ্ছা, অনেক রকমের আনসার পাচ্ছি আমরা এখানে টাস্ক রেসপন্স নিয়ে। আমি আরেকটু দেখি কে জানেন, কে আমাকে কারেক্ট উত্তরটা দিতে পারবেন, আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা, আমি একটা দুইটা কারেক্ট আনসার পেয়েছি, কিন্তু মোস্টলি অনেকে এটা নিয়ে পরিচিত না। আচ্ছা, সো এই জিনিসটা অ্যাকচুয়ালি খুব ইজি। টাস্ক রেসপন্স মানে আপনাকে যে প্রশ্নটা লিখে দেওয়া হলো, যে হলো কি আপনাকে এত ওয়ার্ডে আনসার করতে হবে, এভাবে আনসার করতে হবে, আপনাকে হচ্ছে কি ধরেন বললো কথার কথা, ফর এন এক্সাম্পল আপনাকে বললো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এসে লিখতে, হ্যাঁ? তো আপনি কি টাস্কটা যেটা দেওয়া আছে ওইটা ঠিক করে করছেন, নাকি এইটা টাস্কটাতে ঠিক করে রেসপন্ড করতে পারছেন, নাকি আনসার করতে পারছেন, নাকি যেটা চেয়েছে ওইটার উপর, এটাকেই বলা হচ্ছে টাস্ক রেসপন্স। আপনাকে বললো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লিখতে, আপনি লিখলেন ধরেন হলো কি অন্য কোনো কিছু নিয়ে, হ্যাঁ? আপনি লিখলেন হলো কি ট্রাফিক জ্যাম নিয়ে। অলরাইট, সো এই জিনিসটাকে হচ্ছে টাস্ক যেটা দেওয়া হয়েছে ওইটা অনুযায়ী আনসার করা, সেটাকেই বলা হচ্ছে আপনার টাস্ক রেসপন্স। অলরাইট, সো আপনাকে যেই টপিক বলেছে ওই টপিকই আনসার করা, এটাকেই বলা হচ্ছে আপনার টাস্ক অনুযায়ী আনসার করা।
আন্ডারস্টুড এভরিওয়ান? টাস্ক রেসপন্স জিনিসটা কি? টপিক রিলেটেড আনসার করা, অলরাইট? এটাই হলো কি আপনার টাস্ক রেসপন্স। নেক্সট চলে আসি কোহিরেন্স এন্ড কোহিশন। এটা মানে হলো কি আপনি কি একটা ওয়ার্ড বারবার রিপিট করছেন নাকি আপনার কি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কানেক্টিংটা সুন্দর করে হচ্ছে নাকি একটা ফ্লোটা সুন্দর আছে নাকি, এই জিনিসটা হচ্ছে কি কোহিরেন্স এন্ড কোহিশনের আন্ডারে পড়ে, অলরাইট? অলরাইট, নেক্সট দেখবো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি আমাকে কে বলতে পারবে? এটা খুবই ইজি। এইটা শুধু খালি এই মডিউলে না, আমরা আরো অনেক মডিউলে দেখেছি। সো আমি আশা করছি আমার স্টুডেন্টরা এটা নিয়ে একটু হলেও আইডিয়া রেখেছে যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি জিনিসটা কি। আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি বলতে আমি কি বুঝাতে চেয়েছি। আর যারা আমাকে নতুন জয়েন করছেন তাদের জন্য জানিয়ে দিই, আজকে আমরা আইএলটিএস এর রাইটিং মডিউলটা দেখছি। আর রাইটিং মডিউলের হচ্ছে কি আমরা টাস্ক 1টা স্পেসিফিকলি আজকে প্র্যাকটিস করছি। টাস্ক 1 নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে করতে পারেন, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে আনসার করার চেষ্টা করব। আচ্ছা, আমি দেখতে পারছি আমি কিছু কারেক্ট আনসার পেয়েছি। আচ্ছা, শোয়েব আহমেদ ভাই বলছেন ভ্যারাইটি ইউজ অফ গ্রামার, মানে অনেকগুলা গ্রামার ব্যবহার করা, অনেক ভ্যারাইটিস অফ গ্রামার ব্যবহার করা। রাফি রুবেল ভাই বলছেন অ্যাকুরেট ইংলিশ বলা। হ্যাঁ, সর্ট অফ কারেক্ট। হ্যাঁ, এস কে সালমান ভাইয়া বলছেন গ্রামার কতদূর জানা আছে এটা আর কি। আচ্ছা, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আলামিন ভাইয়া বলছেন the ability to use correct and precise grammar with control. Very good answer. আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে অনেকগুলা কারেক্ট আনসার দিয়েছে। সো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি বলতে আমি বুঝাচ্ছি যে আপনার গ্রামার ঠিক আছে নাকি। আমরা জানি গ্রামার বলতে আমরা বুঝি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, রাইট? এটা হচ্ছে একদম বেসিক রুল অফ গ্রামার। তো এখানের মধ্যে আরো অনেক ব্যাপার স্যাপার আছে, আপনি ভার্বটা কি ঠিক করে বসাচ্ছেন নাকি, টেন্সটা ঠিক হচ্ছে নাকি, আপনার রাইট ফর্ম অফ ভার্ব ব্যবহার হচ্ছে নাকি, আপনি কি হচ্ছে কি গ্রামারটা বেসিক্যালি জাস্ট গ্রামারটা ঠিক রাখছেন নাকি গ্রামারের রুল ফলো করছেন নাকি, এটাই হচ্ছে আপনার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। নাও গ্রামাটিক্যাল রেঞ্জ হোয়াট ইজ দ্যাট? গ্রামাটিক্যাল রেঞ্জ এটা মানে হচ্ছে কি আপনি কি প্রতিটা লাইনে একই গ্রামার ইউজ করছেন, মানে প্রতিটা লাইনে কি আপনার সিম্পল সেন্টেন্স নাকি মাঝে মাঝে একটু কম্পাউন্ড সেন্টেন্স, দেন কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার, বেসিক্যালি সেন্টেন্স স্ট্রাকচার আপনি একটু ডিফারেন্ট ব্যবহার করছেন নাকি, এটাই দেখবে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। সো দুইটা জিনিস, একটা দেখবে হচ্ছে কি আপনি যেই গ্রামারেই লিখছেন না কেন ওইটা কি আপনার কারেক্ট আছে নাকি, মানে আপনি আর গ্রামারটা ঠিক আছে নাকি, রাইট ফর্ম অফ ভার্বস ঠিক আছে নাকি, অল সোর্স অফ গ্রামার ঠিক আছে নাকি, এটা দেখবে। নেক্সট দেখবে হলো কি আপনি কি সব জায়গায় একই টেন্স ইউজ করছেন, একই সেন্টেন্স ইউজ করছেন নাকি মাঝে মাঝে একটু হচ্ছে কি আপনি গ্রামারটা একটু ডিফিকাল্ট গ্রামারও ব্যবহার করতে পারছেন, সেন্টেন্স স্ট্রাকচার একটু ডিফারেন্ট ব্যবহার করতে পারছেন নাকি, এই জিনিসটাও দেখবে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে। অলরাইট, সবাই ক্লিয়ার? তাহলে আমি হচ্ছে নেক্সটটা দেখি লেক্সিক্যাল রিসোর্সেস। এটা হচ্ছে কি বেসিক্যালি আপনার ভোকাবুলারি ভালো নাকি। আপনি কি ধরেন দ্য ওয়ার্ড গুড, এই গুড ওয়ার্ডটা আপনি অনেকবার আপনার সেন্টেন্সে আসতেছে, হ্যাঁ, আপনি একই ওয়ার্ড বারবার রিপিট করছেন, তাহলে হচ্ছে কি আপনার মার্কস কম আসবে। তো আপনি গুডের অনেকগুলো আপনার সিনোনিম জানা থাকতে হবে, যাতে এক এক লাইনে গুড ব্যবহার না করে এক এক সিনোনিম ব্যবহার করছেন। এই জিনিসটাই হচ্ছে আপনার লেক্সিক্যাল রিসোর্স, তার মানে আপনার ভোকাবুলারি কতটা স্ট্রং এটাই দেখবে আপনার এক্সামিনার। সো এই চারটা জিনিস কি সবার ক্লিয়ার? টাস্ক রেসপন্স, কোহিরেন্স এন্ড কোহিশন, দেন হলো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এন্ড লেক্সিক্যাল রিসোর্স। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বুঝতে পেরেছি লিখে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। জাস্ট জানাবেন যে আপু বুঝতে পেরেছি, দ্যাটস ইট। আচ্ছা, অল ক্লিয়ার বলছেন আমার স্টুডেন্টরা, ইয়েস জানাচ্ছেন।
আচ্ছা, মারিয়া আপু বলছেন সব বুঝতে পেরেছে। আচ্ছা, আমার পুরানো স্টুডেন্টরা তো আমার সঙ্গেই আছে, দেখে খুব ভালো লাগছে যে সবাই আজকে অনেক অ্যাটেন্টিভ, কারণ সবাই রিয়েলাইজ করছে আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। সো ইয়েস, আমার সঙ্গেই থাকবেন, আমরা সামনে আরো অনেক কিছু পড়বো, সব কনসেপ্ট আজকে আপনাদের ক্লিয়ার করে যেতে হবে এখান থেকে। অলরাইট, আমি দেখছি আল মামুন ভাইয়াও বলছেন বুঝতে পেরেছি। আচ্ছা, সবাই বুঝতে পেরেছে, উদ্দিন ভাইয়াও বলছেন বুঝতে পেরেছে। আচ্ছা, অ্যামেজিং, তাহলে আমি নেক্সটটাতে মুভ অন করতে পারি। তাহলে বেসিক্যালি এই চারটা জিনিস আপনার মাথায় রেখে আপনাকে প্যারাগ্রাফটা লিখতে হবে একটার পর একটা। আপনি যেটাই লিখছেন, টাস্ক 1 বলেন, টাস্ক 2 বলেন, দিস ইজ দ্য সেম ফর বোথ অফ দ্য টাস্কস। সো বেসিক্যালি এই চারটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এই চারটা জিনিস আপনার ঠিক আছে কিনা। টাস্ক রেসপন্স, কোহিরেন্স এন্ড কোহিশন, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এন্ড লেক্সিক্যাল রিসোর্স। সো এই চারটা জিনিস কিন্তু মনে রাখা খুবই জরুরি, এটা ফলো করে চলা খুবই জরুরি। অলরাইট, ওকে, তাহলে আমরা নেক্সটটাতে যাই। এই যে টাস্ক 1 এর জন্য বেসিক্যালি 20 থেকে 25 মিনিটস অ্যাপ্রক্সিমেটলি শুড বি অ্যালোকেটেড, মানে হলো কি আপনার 20 থেকে 25 মিনিটের বেশি টাস্ক 1 এ দেওয়া উচিত না। মার্কস হচ্ছে কি আপনার টাস্ক 1 এর জন্য 1/3 অফ দ্য রাইটিং টাস্ক স্কোর। সো 3 ভাগের 1 ভাগই কিন্তু আপনার মার্কস যাবে এই টাস্কটার উপর, ঠিক আছে? এই টাস্কটা আপনার 3 ভাগের 1 ভাগ মার্কসই খেয়ে ফেলবে। সো বেসিক্যালি এই টাস্কটা কিন্তু আপনার এইস করাটা খুবই জরুরি। ওয়ার্ড লিমিট তো আগেই বলেছি, 150 ওয়ার্ড হচ্ছে এটার লিমিট। সো মানে লিমিট না, এটা মিনিমাম। সো 150 ওয়ার্ড টাচ করতেই হবে আপনার। 150 থেকে একটু বেশি হলেও কোনো সমস্যা নেই, 200-র ভিতরে রাখলেও চলবে। অলরাইট, এখন আমাকে অনেকে জিজ্ঞেস করে আপু 150 ওয়ার্ড আমি কেমনে বুঝবো, আমি কেমন কাউন্ট করবো বসে বসে, যে সব লেখার পর আমি কি প্রতিটা লাইনের পর এখানে এতগুলা ওয়ার্ড হয়েছে, নেক্সট লাইনে এতগুলা ওয়ার্ড হয়েছে, এভাবে মুভ অন করবো না। আপনি যখন বাসায় প্র্যাকটিস করছেন আপনার মাথায় একটা আন্দাজ চলে আসবে যে আপনার 150 ওয়ার্ডে কয় পৃষ্ঠা হচ্ছে। হ্যাঁ, অনেকের হলো কি 150 ওয়ার্ড হচ্ছে কি 1.5 পৃষ্ঠার মধ্যে কভার হয়ে যায়, আবার কারো লেখা অনেক হাতের লেখা বড় হলে 2 পৃষ্ঠায় কভার হয়। তো এটা একটু মাথায় রাখবেন, বাসায় যখন প্র্যাকটিস করছেন তখন ফার্স্ট কয়েকবার যদি কাউন্ট করে নেন, তখনই হচ্ছে কি একবার কাউন্ট করে নিলেও বুঝে যাওয়া যায় যে আমার 150 মানেই হচ্ছে কি আমার 1.5 পৃষ্ঠায় হয়ে যাচ্ছে, বা লেখা খুব ছোট হলে 1 পৃষ্ঠায় হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের পরীক্ষার নিয়মে না যে পৃষ্ঠা যত বাড়াবো মার্কস তত বেশি, এটা কিন্তু এরকম নিয়ম না। অলরাইট, এখানে আপনি যদি 150 ওয়ার্ড কিন্তু আপনি 4 পৃষ্ঠায় লিখলেও কিন্তু আপনার উল্টা নেগেটিভ মার্কিং করবে। ওকে, সো আপনি যত প্রিসাইসলি সুন্দর করে লিখতে পারেন এখানের মধ্যে বেশি লেখাতে বেশি মার্কস না, এটা অলওয়েজ মনে রাখবেন। সো 150 ওয়ার্ডের ব্যাপারটা হলো কি আপনি বাসায় যখন প্র্যাকটিস করছেন তখন গুনবেন যে আপনার কয় পৃষ্ঠায় হচ্ছে 150 ওয়ার্ড হয়, তো ওভাবে আপনি এক্সাম হলে আনসার করে ফেলবেন। অলরাইট, ওকে, তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই। আই রাইটিং টাস্ক 1, আইএলটিএস রাইটিং টাস্ক 1। সবাই কি এতটুকু বুঝতে পেরেছেন? বুঝতে পারলে আমাকে একটা থামস আপ দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপু আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আমি দেখছি আমার স্টুডেন্টরা বলছেন যে বুঝতে পেরেছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি রাফিজ রেজওয়ান ভাইয়াও বলছেন অল ক্লিয়ার, সবাই আমাকে অল ক্লিয়ার দিচ্ছেন, গো আহেড দিচ্ছেন, তাহলে আমি নেক্সটটাতে মুভ অন করতে পারি। সো রিপোর্ট রাইটিং, আইএলটিএস রিপোর্ট রাইটিং এ 6 ধরনের গ্রাফ বা ডায়াগ্রাম থাকে। যেটা বললাম এখানে একটা পিকচার বেসড কিছু একটা দেওয়া থাকবে, ওইটার উপর বেস করে আপনাকে রিপোর্ট রাইটিং লিখতে হবে। সো এখানে 6 ধরনের হচ্ছে কি গ্রাফ বা ডায়াগ্রাম পাবেন। একটা হচ্ছে লাইন গ্রাফ, এটা আমরা একটু সামনে দেখবো। আর একটা হচ্ছে বার গ্রাফ, আরেকটা হচ্ছে পাই চার্ট। এগুলো নিশ্চয়ই আপনারা অনেকে নাম শুনেছেন, আগে আমরা অঙ্কর সময়ে হচ্ছে কি এগুলো করেছি, অনেক ধরনের ইয়ে করেছি। দেন টেবিলসও আপনাকে দেওয়া থাকতে পারে একটা টেবিল আকারে, ওই টেবিলটা আপনাকে ডিসক্রাইব করতে হতে পারে। এরপর হচ্ছে ফ্লো চার্ট, একটা ফ্লো চার্টও দেওয়া থাকতে পারে। ফ্লো চার্ট বলতে হচ্ছে কি অ্যারো সাইন দিয়ে একটার পর একটা জিনিস দেওয়া থাকবে, এভাবে করে একটা ফ্লো চার্টও দেওয়া থাকতে পারে, অথবা ম্যাপস। দিস ইজ দ্য মোস্ট হার্ডেস্ট ওয়ান। ম্যাপসও দেওয়া থাকতে পারে, একটা ম্যাপ দেওয়া থাকবে, ওই ম্যাপটা হচ্ছে কি আপনাকে দেখে দেখে ডেসক্রাইব করতে হবে যে নর্থের দিকে এটা আছে,
সাউথের দিকে এটা আছে, এই জিনিসটার পাশে এটা আছে, ধরেন রিসেপশনের পাশে একটা প্ল্যান্ট আছে, এরকম টাইপের জিনিসপত্র হচ্ছে কি আপনার ম্যাপে থাকে। অলরাইট, সো নেক্সটটাতে চলে যাই আমরা নেক্সটটাতে যাওয়ার আগে এটা হলো কি আপনার একটা লাইন গ্রাফ। ওকে, দিস ইজ দি এক্সাম্পল অফ আ লাইন গ্রাফ। আপনার গ্রাফটাতে অনেক ধরনের লাইন আকারে হচ্ছে কি আপনাকে গ্রাফটা দেওয়া থাকবে, সাথে এই যে দেখেন লাইনগুলা কোনটা কি মিন করে এটাও দেওয়া আছে। বেসিক্যালি একটা পিকচার নিয়ে নেন যে এটা হলো আপনার একটা লাইন গ্রাফ। তাহলে সবাই বুঝতে পেরেছি আমরা লাইন গ্রাফ জিনিসটা কি। এরপর দেখি আমরা বার গ্রাফ। বার গ্রাফ জিনিসটা হলো বেসিক্যালি যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, বার আকারে আপনাকে গ্রাফটা দেওয়া থাকবে। এই যে এরকম বার আকারে আপনাকে গ্রাফটা দেওয়া থাকবে। পাই চার্ট কি? পাই চার্ট হচ্ছে ওই সার্কেল, যেটা আমরা জানি সার্কেলটাকে ডিভাইড করে দেয় অনেক অংশে। এই যে এটা হচ্ছে আপনার পাই চার্ট, তাই না? এগুলো আমরা মোটামুটি সবাই হচ্ছে অনেক স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে এগুলো আমরা দেখেছি। সো এটা আমাদের জন্য মোটেও নতুন জিনিস না যে এগুলা কি, তাই না? এটা আপনাদেরকে জাস্ট বলে দিলাম কোনটাকে কি বলে। এটাকে বলে বার গ্রাফ, আর একটু আগে আমরা লাইন গ্রাফ দেখেছি, আর দেন এটাকে বলা হচ্ছে পাই চার্ট। আর টেবিল, ফ্লো চার্ট, ম্যাপস এগুলা তো আমরা বুঝি। সো এগুলা হচ্ছে কি আপনার এইসব জিনিস আপনাকে ছবি আকারে দেওয়া থাকবে, এগুলাই আপনাকে এক্সপ্লেইন করতে হবে। এগুলার ভিতরে যে ইনফরমেশন গুলা থাকে, এটা ধরেন 20%, এটা 30% অফ সামথিং, এইগুলাই আপনাকে ইনফরমেশন গুলা ব্যাখ্যা করে লিখে দিতে হবে আপনার এক্সামিনারের জন্য। সো দিস ইজ দ্য আইএলটিএস রিপোর্ট রাইটিং টাস্ক 1 পার্ট। সবাই তাহলে ক্লিয়ার হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অলরাইট বলছেন সবাই, আমাকে ইয়েস বলছেন, আচ্ছা আন্ডারস্টুড বলছেন। ওকে, তাহলে এখন আমরা বেসিক স্ট্রাকচারটাতে যাই। বেসিক স্ট্রাকচারটা কি? কয়টা প্যারাগ্রাফে আমাকে বিভক্ত করে লিখতে হবে? আমি কি একটার পর একটা লাইন লিখে যাব? না, এটা একটা স্ট্রাকচার ফলো করতে হবে যে এখানের মধ্যে এতগুলা প্যারাগ্রাফের মধ্যে আমাকে শেষ করতে হবে। আমরা জানি যে কোনো রাইটিং এর ক্ষেত্রে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন দিতে হয়, তাই না? তো ফার্স্টে অফকোর্স ইন্ট্রোডাকশনটা একটা প্যারাগ্রাফে থাকবে। ইন্ট্রোডাকশনটা বেশি না, 1 থেকে 2 লাইনের মধ্যে একটা ছোট ইন্ট্রোডাকশন দিয়ে দিবেন। দিস ইজ ফর এনি কাইন্ড অফ রাইটিং, তাই না? এটা রিপোর্ট রাইটিং বলেন, এসে রাইটিং বলেন, দিস ইজ অ্যাপ্লিকেবল ফর এভরিওয়্যার। যে আপনি একটা ইন্ট্রোডাকশন দিবেন, ইন্ট্রোডাকশনের সাথে একটা ওভারভিউ দিবেন। ওভারভিউটা হলো কি বেসিক্যালি একটা মেইন যে পয়েন্ট গুলো আছে আপনার রিপোর্টের, আপনার ডায়াগ্রামের, ওই মেইন পয়েন্ট গুলাকে হাইলাইট করে একটা ওভারভিউ দেওয়া, একটা ছোট একটা সামারি দেওয়া, এটাও 2-3 লাইনের একটা সামারি। তো এই যে ইন্ট্রোডাকশন প্লাস ওভারভিউ জিনিসটা আপনার একটা প্যারাগ্রাফের মধ্যে থাকবে। এই একটা প্যারাগ্রাফ শেষ, তাই না? একটা প্যারাগ্রাফে আমার ইন্ট্রোডাকশন থাকবে প্লাস ওভারভিউ থাকবে। এগুলাও কেমনে লিখতে হবে এটাও কিন্তু আমরা একটু পরে পড়বো, সো আমার সাথেই থাকবেন, কারণ আমরা একটু পরে দেখবো এগুলা কেমনে লিখতে হয়। আজকে আমরা বসে বসে একটা পুরো রিপোর্ট রাইটিং করব, সো আমার সাথেই থাকতে হবে। দেন দেখবো একটা বডি প্যারাগ্রাফ, বেসিক্যালি যে মেইন এখন যে অনেকগুলো ইনফরমেশন আছে, এই বডি প্যারাগ্রাফে আমরা এখন ইনফরমেশন গুলা লিখবো। এরপর হচ্ছে কি বডি প্যারাগ্রাফ 1টা থেকে 2টার ভিতরে রাখলেই হবে, চাইলে 3টাও দিতে পারেন, বাট স্ট্যান্ডার্ড হলো 2টাই দেয় সবাই। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে 2টার মতো বা 3টার মতো প্যারাগ্রাফ কভার হয়ে গেল। নেক্সট আমরা জানি আমরা মোটামুটি প্রতিটা লেখায় আমরা একটা কনক্লুশন দিই, বাট ইন কেস অফ রিপোর্ট রাইটিং কনক্লুশনটা ম্যান্ডেটরি না। অলরাইট, সো এটা হচ্ছে অপশনাল। চাইলে একটা কনক্লুশন 2-3 লাইনের একটা কনক্লুশন আপনি 1 লাইনে একটা প্যারাগ্রাফে দিতে পারেন, বাট এটা কিন্তু ম্যান্ডেটরি না, এটা অপশনাল ফর রিপোর্ট রাইটিং। ঠিক আছে, তাহলে টোটাল 3 থেকে 4টা প্যারাগ্রাফের মধ্যে আমরা হচ্ছে কি টাস্ক 1টা কমপ্লিট করে ফেলবো। অলরাইট, সবাই ক্লিয়ার ব্যাপারটা? সবাই আমাকে তাহলে থামস আপ দিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপু এতটুকু ক্লিয়ার হয়েছে, যে স্ট্রাকচারটা ক্লিয়ার হয়েছে। তাহলে ফার্স্ট প্যারাগ্রাফটা হচ্ছে আপনার ইন্ট্রো প্লাস ওভারভিউ, সেকেন্ড প্যারাগ্রাফটা হচ্ছে কি আপনার একটা বডি প্যারাগ্রাফ, BD1 লিখি, থার্ড প্যারাগ্রাফটাও আপনার একটা বডি প্যারাগ্রাফ। ওকে, তাহলে এই 3টা জিনিসে আমরা হচ্ছে কি কমপ্লিট করে ফেলবো আমাদের টাস্ক 1 এর রাইটিংটা। এন্ড অ্যাজ আই সেড কনক্লুশনটা আপনার বেসিক্যালি একটা অপশনাল জিনিস, আপনি চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। আমি নিজে পার্সোনালি এটা দিই না, প্রেফার করি না এটা দেওয়া। ঠিক আছে, সো দেখেন ইন্ট্রো প্লাস ওভারভিউ একটা প্যারাগ্রাফ, তারপর বডি প্যারাগ্রাফ 1, এরপর বডি প্যারাগ্রাফ 2। সবাই কি ক্লিয়ার?
আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আলামিন ভাইয়া বলছেন যে আরেকটা বার বলতে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম ভাইয়া। সো বেসিক্যালি আমরা যে এই জিনিসগুলো ডেসক্রাইব করব, এটা একটা লাইন গ্রাফ, তাই না? এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে, অনেক টাইপের ইনফরমেশন আছে। এগুলো যে আমি লিখবো, কিছু প্যারাগ্রাফে ডিভাইড করে করে আমাদের লিখতে হবে। হ্যাঁ, একটা বেসিক্যালি একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে। এটা সুন্দর লাগার জন্য এটা একটা স্ট্রাকচার মেনটেন করতে হয়। আমরা এসে রাইটিংও এটা করি। তো এই যে স্ট্রাকচারটা, এটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। কি একটা ইন্ট্রোডাকশন দিয়ে ডেফিনেটলি শুরু করব। যে কোনো রাইটিং এ আমরা শুরুতে সবসময় ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। সো একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব, আর একটা ওভারভিউ দিব, পুরো জিনিসটার পুরো ডায়াগ্রামটার একটা ওভারভিউ দিব, মেইন ফিচার্স গুলা নিয়ে, অথবা একটা সামারি টাইপের করে দিব। হ্যাঁ, সো এই যে ইন্ট্রোডাকশন প্লাস ওভারভিউ, এগুলা হচ্ছে 3-4 লাইনের মধ্যে হয়ে যাবে। এই 3-4 লাইনটা আমরা হচ্ছে কি একটা প্যারাগ্রাফে রাখবো। ইন্ট্রোডাকশন প্লাস ওভারভিউ উইল গো in one paragraph, in the first paragraph. Alright, নেক্সট প্যারাগ্রাফে আমরা বডি প্যারাগ্রাফ 1 বলছি, এটাতে হচ্ছে কি বাকি ইনফরমেশন গুলো এক্সপ্লেইন করব। এরপর আরো একটা প্যারাগ্রাফে আরো যে বাকিগুলো ইনফরমেশন আছে ওগুলা ডিভাইড করব। সো এভাবে করে আমরা 3টা প্যারাগ্রাফে জিনিসটা কমপ্লিট করে ফেলবো। এন্ড কনক্লুশন প্যারাগ্রাফ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, ইটস আপ টু ইউ। সো এভাবে করে আমরা 3টা প্যারাগ্রাফ দেখতে পারছি। 3টা প্যারাগ্রাফে আমরা ডিভাইড করে ফেলবো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তাহেরা আপু বলছেন বুঝতে পেরেছি। আচ্ছা, অনেকে বলছেন ইয়েস ডান, বুঝতে পেরেছি। অলরাইট, আন্ডারস্টুড, সবারই আন্ডারস্টুড। আলামিন ভাইও বলছেন উনি এখন বুঝতে পেরেছেন। সো এই জিনিসটা হচ্ছে আপনার স্ট্রাকচার। এটা কিন্তু মনে রাখা অত্যন্ত জরুরি আপনাদের জন্য। এটা যদি আপনি ফলো না করেন, আপনার কিন্তু ডেফিনেটলি মার্কস কমে যাবে, কারণ এই স্ট্রাকচারটা আইএলটিএস এ ফলো করতে বলে দেওয়া আছে। এটা ফলো করলে অনেক ভালো হয় আপনাদের জন্য, মার্কস বেশি পাওয়ার জন্য এটা ফলো করতেই হবে। আন্ডারস্টুড সবাই? আচ্ছা, তাহলে আমি নেক্সটটাতে চলে যাই। তো এখন দেখেন, আমরা দেখলাম যে কেমনে আমাদের আনসার করতে হয়, তাই না? এখন কিছু টিপস এন্ড ট্রিক্সেও আমরা একটু চলে যাব। তো টিপস এন্ড ট্রিক্স গুলা কি কি? সময় নিয়ে গ্রাফটি পড়বো ডেফিনেটলি। ওখানের মধ্যে যদি আপনি ইনফরমেশন ওলট পালট করেন, তাহলে আপনার মার্কস কাটা যাবে, ভাববে যে আপনি ইংলিশ বুঝেন না, আপনি ঠিক করে লিখতে পারেন না। সো ডেফিনেটলি সময় নিয়ে গ্রাফটা আমাদের পড়তে হবে। নেক্সট দেখেন, কি ফিচার্স ডেসক্রাইব করব, তার মানে হচ্ছে মেইন পয়েন্ট গুলো আমরা ডেসক্রাইব করব। এখানে 100টা আপনার ইনফরমেশন দেওয়া থাকবে, অনেক ইনফরমেশন দেওয়া থাকবে। আপনার বুঝতে হবে কোন ইনফরমেশন গুলো মেনশনেবল, কোন ইনফরমেশন গুলো ওয়ার্থ মেনশনিং, কোনগুলো অ্যাকচুয়ালি আপনি আর বলতে হবে। একটা জিনিস হচ্ছে 5%, আরেকটা 6%, আরেকটা 7%। হ্যাঁ, প্রতিটাই আপনি এভাবে করে পার্সেন্টেজ দিয়ে লিখবেন না। তিনোটাকে একসাথে নিয়ে একটা কি ফিচার হিসেবে আপনি লিখতে পারেন যে এই তিনোটারই পার্সেন্টেজ অনেক কম। এইভাবে করে আপনি হচ্ছে কি ফিচার্স গুলো মেনশন করবেন। কোথাও ধরেন ড্রাস্টিক্যালি আপনার বারটা বেড়ে গেল, যে হচ্ছে কি 2010 সালে পপুলেশন কম ছিল, হঠাৎ করে 2020 সালে পপুলেশন 4 গুণ বেড়ে গেল। তো এটা একটা মেইন পয়েন্ট না, এটা একটা মানে মেনশনেবল একটা পয়েন্ট না, চোখে পড়ার মতো একটা পয়েন্ট না। সো বুঝতে হবে কোন পয়েন্ট গুলো আমার মেনশন করতে হবে। এটাই বলা হচ্ছে কি ফিচার্স গুলা ডেসক্রাইব করব, কি ফিচার্স গুলা ডেসক্রাইব করতে হবে, মানে মেইন পয়েন্ট গুলো আপনার বুঝে বুঝে ডেসক্রাইব করতে হবে। অলরাইট, নেক্সট হচ্ছে কি লেখার আগে স্ট্রাকচার প্ল্যান করব। তার মানে হলো কি এই যে বেসিক স্ট্রাকচারটা লেখার আগে এটা প্ল্যান করে নিতে হবে, যে আমি এই যে বডি প্যারাগ্রাফ 1, 2 নাকি 3টা প্যারাগ্রাফ দিব, এগুলা আগে থেকে প্ল্যান করে নিতে হবে। এরপর দেখি লেখার আগে সেন্টেন্সের গ্রামার চেক, ভেরি 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 ইম্পর্টেন্ট। গ্রামার যদি ভুল হয় আপনার মার্কস অটোমেটিক্যালি কমে যাবে। সো গ্রামার চেক করে আপনি সেন্টেন্স লিখছেন, আপনি গ্রামারটা খেয়াল রেখে রেখে লিখতে হবে। চাইলে পুরোটা লিখে আবারও রিভিশন দিয়ে গ্রামার গুলা ঠিক করতে পারেন, অথবা প্রতি লাইনের সাথে সাথে গ্রামার চেক করে করে আপনার লিখতে হবে। কারণ আমরা মার্কিং ক্রাইটেরিয়াতে কি দেখেছি? মার্কিং ক্রাইটেরিয়াতে আমরা দেখেছি গ্রামাটিক্যাল অ্যাকুরেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ্রামার অ্যাকুরেট হওয়াটা অনেক ইজ আ মার্কিং ক্রাইটেরিয়া। সো এটা যদি একটা মার্কিং ক্রাইটেরিয়া হয়ে থাকে, তাহলে তো গ্রামার চেক করাটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? সো গ্রামার চেক করে করে আপনার লিখতে হবে সেন্টেন্স গুলা। এরপর দেখি কমপ্লেক্স গ্রামার ব্যবহার করব, যেটা বললাম গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে রেঞ্জ ওয়ার্ডটাতে আমাদের বোঝানো আছে যে গ্রামার, অনেক টাইপের গ্রামার ব্যবহার করার অ্যাবিলিটি থাকতে হবে। তার মানে কমপ্লেক্স গ্রামার মাঝে মাঝে একটু ব্যবহার করতে হবে।
অলরাইট, সো কমপ্লেক্স গ্রামার ব্যবহার করব। নেক্সট হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, যেটা ভোক্যাবুলারি, যেটা আমি কি বললাম, সিনোনিমস ইউজ করার হচ্ছে কি টেন্ডেন্সিটা থাকতে হবে। দ্যাটস ওয়াই সিনোনিমস ব্যবহার করব আমরা। সো দেখেন কিছু সিনোনিমস এর এক্সাম্পল আমি দিয়ে দিলাম। সিনোনিমস মানে কি, সিনোনিম ওয়ার্ডস, সরি সিমিলার ওয়ার্ডস, তাই না? সো যেমন দেখেন ইনক্রিজ, বারেবার ধরেন একটা গ্রাফে যেটা বললাম পপুলেশন আপনার বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তাই না? সো ইনক্রিজ, বৃদ্ধি মানে কি ইনক্রিজ হওয়া। ইনক্রিজ ওয়ার্ডটা প্রতিটা লাইনে না লিখে আপনি ইনক্রিজকে মাঝে মাঝে রাইজ বলতে পারেন, যে পপুলেশন রোজ ফ্রম দিস টু দ্যাট, অথবা হচ্ছে পপুলেশনের ইনক্রিমেন্ট হয়েছে, তার মানে কি ইনক্রিজই হয়েছে, বাট একই মিনিং ডিফারেন্ট ওয়ার্ডস, তাই না? তো এক্সামিনার কি বুঝবে যে ওয়াও, আমার স্টুডেন্টের তো অনেকে ইংলিশ জানা আছে, অনেক সিনোনিম জানা আছে। সে ঠিক সেভাবে ডিক্রিজের কিছু সিনোনিমস দেখেন, ডিক্লাইন করা, পপুলেশন ডিক্লাইন করেছে, পপুলেশন ড্রপ করেছে। তো এইগুলা আপনার জানা থাকতে হবে যে আপনি সিনোনিমস ব্যবহার করতে পারছেন নাকি না। তো সবাই এতটুকু ক্লিয়ার টিপস এন্ড ট্রিক্স গুলা? যদি ক্লিয়ার হয়ে থাকে আমাকে একটা থামস আপ দিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপু ক্লিয়ার হয়েছে। আমার ফেসবুক স্টুডেন্টরাও আমাকে একটু থামস আপ দিয়ে জানিয়ে দিবেন যে ক্লিয়ার হয়েছে। আমার ইউটিউব স্টুডেন্টরা তো আমার সঙ্গে আছেনই, আমি দেখতে পাচ্ছি আমার অনেক পুরানো স্টুডেন্টরাও আমার সঙ্গে আছেন। আমার একটু ফেসবুক স্টুডেন্টরাও আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন থামস আপ দিয়ে যে আপু বুঝতে পেরেছে, এতটুকু ক্লিয়ার হয়েছে। এই জিনিসগুলো কিন্তু আপনার মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। এই গাইডলাইন্স গুলো ফলো করতেই হবে যদি আপনি ভালো মার্কস পেতে চান আইএলটিএস রাইটিং টাস্কে। ফর টাস্ক 1, টাস্ক 2 বোথ, এটা কিন্তু দুইটার জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল, শুধু টাস্ক 1 এর জন্য না। সো ডেফিনেটলি আপনাদের যদি মার্কস বেশি পেতে হয় তাহলে অবশ্যই এগুলা ফলো করবেন, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি আমাকে আন্ডারস্টুড, ইয়েস ম্যাম দিয়ে অনেকেই জানিয়ে দিচ্ছেন যে আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমি নেক্সটটাতে মুভ অন করতে পারি। চলুন, প্যারাফ্রেজ কেমনে করে? প্যারাফ্রেজ মানে কি, একটা সেন্টেন্সের মিনিং সেম রেখে সেন্টেন্সের স্ট্রাকচার পাল্টিয়ে বা সিনোনিম ওয়ার্ডস ইউজ করে সেন্টেন্সটাকে একটু ডিফারেন্ট লুক দিয়ে আবারও লেখা, এটাকে বলা হয় প্যারাফ্রেজ করা। যেমন দেখেন, মিনিং কিন্তু দুইটা প্যারাগ্রাফেরই সেম। The chart below shows the number of men and women in further education in Britain in 3 periods and whether they were studying full time or part time. দেখেন, the chart below shows এর বদলে এখানে কি লিখলো, the chart illustrates, বেসিক্যালি সেম মিনিং রেখেছে, জাস্ট সিনোনিমস ইউজ করেছে। the number of men and women এর বদলে কি লিখলো, number of males and females, মেল এন্ড ওমেন না ইউজ করে মেল এন্ড ফিমেল ইউজ করেছে, সিনোনিম ওয়ার্ড। engaged in further education in Britain, engaged in further education in Britain, it shows whether they were studying full time or part time and is divided into 3 periods. এই জিনিসটা আর এখানের মধ্যে এই যে এই জিনিসটা বেসিক্যালি সেম, এই অংশটা আর এই অংশটা এখানে সেম, জাস্ট ডিফারেন্স হলো কি আপনার স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে দিয়েছে। 3 periods এর কথা এখানে ফার্স্টে লিখেছে আর এখানে 3 periods এর কথা লাস্টে লিখেছে। দেন মাঝখানে এখানে ফুল টাইম পার্ট টাইম নিয়ে লিখেছে আর ফুল টাইম পার্ট টাইম নিয়ে এখানে লাস্টে লিখেছে। সো সেন্টেন্সটার কিছু জিনিস সামনে পিছে করে দিয়েও কিন্তু প্যারাফ্রেজ করা যায়। সো এটাকে বলা হচ্ছে প্যারাফ্রেজ করা। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা ইন্ট্রোডাকশন যে অংশটা আছে, ইন্ট্রোডাকশন জিনিসটা কিন্তু আমরা সেন্টেন্সের টাস্কের যে আপনার জিনিসটা দেওয়া আছে, টাস্কে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে ওই জিনিসটা থেকে আমরা প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশনের প্যারাগ্রাফটা আমরা লিখবো। সো দ্যাটস ওয়াই কিন্তু প্যারাফ্রেজ জিনিসটা জানা আপনাদের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। এভরিবডি গট দ্যাট? তাহলে আমরা নেক্সটটাতে মুভ অন করি। এটা বেসিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য যে দিস ইজ আ লাইন গ্রাফ, এই লাইন আকারে আপনাকে গ্রাফটা দিয়ে দেওয়া হয়েছে, দিস ইজ আ লাইন গ্রাফ। চলুন তাহলে আমরা এখন স্যাম্পল সলভিং এ চলে যাই। সবাই আমাকে এখন আস্তে আস্তে জয়েন করে ফেলবেন, দিস দ্য মেইন পার্ট অফ টুডেস ক্লাস। এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা শুরু করতে যাচ্ছি। সবাই আমাকে আস্তে আস্তে জয়েন করে ফেলুন, কারণ আজকে আমরা যা যা শিখেছি আমরা এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি। টাস্ক 1 আমরা একটু নিজে থেকে এখন ক্লিয়ার হব।
আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে জয়েন করেছেন। ঠিক আছে, চলুন দেখি আমরা। এটা হচ্ছে আপনার প্রশ্ন, আপনাকে এরকম দুইটাও মাঝে মাঝে দিয়ে থাকতে পারে, দুইটা আপনাকে দুইটা ডায়াগ্রামও দেওয়া থাকতে পারে। হ্যাঁ, এটা কি, এই প্রথম ডায়াগ্রামটা কি আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বার চার্ট, আর এটা হলো কি, গোলটা হলো কি আপনার পাই চার্ট, তাই না? নামগুলো জানতে হবে কোনটা কি, এটা বার চার্ট, এটা পাই চার্ট। ওকে, এখন দেখি এই বার চার্টে কি আছে, ইউএস এর সি ফুড ইম্পোর্টস। হ্যাঁ, সো ইউএস যে সি ফুড ইম্পোর্ট করে, হ্যাঁ, বাইরে থেকে যে সি ফুড আনে নিজের দেশে ইম্পোর্ট করে, এই জিনিসটা হচ্ছে ইউএস এর সি ফুড ইম্পোর্ট। হ্যাঁ, সো এটা হচ্ছে বিলিয়ন ইউএস ডলার্স এ দেওয়া। হ্যাঁ, সো দেখেন এখানের মধ্যে আবার ইয়ার দেওয়া 2000, দেখেন 2002 তে তাহলে কত, 5 বিলিয়ন ইউএস ডলার আপনার লেগেছে ইম্পোর্টের উপর। হ্যাঁ, ইউএস এর জন্য যে সি ফুড ওরা বাইরে থেকে এনে খাচ্ছে বাইরের দেশ থেকে, ওইটার জন্য 2002 তে কত খরচ হয়েছে ইউএস এর, 5 বিলিয়নের চেয়ে একটু উপরে, তাই না? আমরা দেখতে পাচ্ছি গ্রাফটা 5 বিলিয়ন থেকে একটু উপরে। সো এখানের মধ্যে 5 বিলিয়ন, 6 বিলিয়ন ধরেন, 6 বিলিয়নের মতো 2002 তে আপনার সি ফুড ইম্পোর্ট হয়েছে। অলরাইট, তারপর দেখেন 2012 এ 10 এর উপরে, 2022 তে 20 এর কাছাকাছি, 20 এর ঘরে, 2023 তে আবার 20 থেকে একটু কমে এসেছে, 20 থেকে একটু কমে এখানের মধ্যে ধরেন 15 আর 20 এর মাঝখানে হচ্ছে 2023 তে, বা 2023 তে এখনো আসে নাই, তার মানে সামনে এটা ফোরকাস্ট করছে, এটা প্রেডিক্ট করছে, এটা একটা ধারণা করছে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা ফিউচার নিয়ে ধারণা করি না, যে আমাদের ফিউচারে হচ্ছে কি কত খরচ হতে পারে, দেশের খরচ হতে পারে, এরকম টাইপের কিছু প্রেডিকশনস থাকে। এটা হচ্ছে 2023 তো এটার প্রেডিকশনটাও করে ফেলেছে। তো প্রতি 10 বছর পর পর, 2002, 2012, 2022, প্রতি 10 বছর, 10 বছরকে আমরা কি বলি, ডেকেড। অলরাইট, প্রতি ডেকেডে, প্রতি 10 বছর পর পর আপনার একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, এখানের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে। সবাই তাহলে প্রথম বার চার্টটা সবাই ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে হ্যাঁ, প্রথম বার চার্টে কেমনে আমি জিনিসটা ডেসক্রাইব করেছি সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি শোয়েব ভাইয়া বলছেন ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌসি তানিয়া আপু বলছেন ইয়েস। আচ্ছা, তো সবার এতটুক পর্যন্ত তাহলে ক্লিয়ার, সালমান ভাইয়াও বলছেন ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তাহলে বার চার্টটা আমরা বুঝেছি, এখানের মধ্যে কি কি ইনফরমেশন দেওয়া আছে এগুলো আমি বুঝতে পারছি। এখানের মধ্যে এগুলো কিন্তু বুঝা খুবই ইম্পর্টেন্ট, নাইলে আপনি ইনফরমেশন গুলো ডেসক্রাইবই তো করতে পারবেন না। নেক্সট চলে আসি আমরা পাই চার্টে। পাই চার্টে কিসের ইনফরমেশন দিয়েছে, ইউএস সি ফুড ইম্পোর্টস ইন 2022 বাই কান্ট্রি অফ অরিজিন। সো আমি কি বললাম, ইম্পোর্ট মানে কি, বাইরের দেশ থেকে নিজের দেশে জিনিস আনা, তাই না? সো এখানের মধ্যে হচ্ছে কি 2022 সালে, ঠিক আছে, 2022 সালে বেসিক্যালি হলো কি আপনার কোন কোন কান্ট্রি থেকে সি ফুড এসেছে ইউএসএ, মেজরিটি কোন কোন কান্ট্রি থেকে, এই কান্ট্রি থেকে এত পার্সেন্ট এসেছে, ওই কান্ট্রি থেকে এত পার্সেন্ট এসেছে, এই জিনিসের ডেসক্রিপশনটা এখানে দেওয়া ফর দ্য ইয়ার 2022। অলরাইট, বাই কান্ট্রি অফ অরিজিন, কোন কোন কান্ট্রি থেকে সে সি ফুড কত পার্সেন্ট নিয়েছে, এই জিনিসটা দেখেন। সবচেয়ে বেশি সে নিয়েছে চায়না থেকে, তাই না? দেখতে পাচ্ছেন 28% লেখা চায়না থেকে, সবচেয়ে বেশি ভাগ। দেখেন অংশটা সবচেয়ে বড় না, আর এখানে লেখাই আছে 28% সবচেয়ে বড়। তো চায়না থেকে সবচেয়ে বেশি সি ফুড নিয়েছে ইউএস ফ্রম চায়না ইন দ্য ইয়ার অফ 2022। এর চেয়ে তারপর নেক্সট পার্ট আপনার আরো যে সি ফুড গুলো আছে ওগুলা নেক্সট কার্ট থেকে এসেছে, থাইল্যান্ড থেকে অনেকটুকু অংশ ইউএস এনেছে সি ফুড। হ্যাঁ, থাইল্যান্ড থেকে এনেছে 23% অফ দেয়ার সি ফুড ইন 2022। এরপর কানাডা থেকে 16%, ইন্দোনেশিয়া থেকে 9%, ভিয়েতনাম থেকে 8%, ইকুয়েডর থেকে 7%, এন্ড আদার, অন্যান্য কান্ট্রি থেকে 9%, মানে আদার বলতে এখানে অন্যান্য কান্ট্রি বুঝাচ্ছে। ঠিক আছে,
তাহলে এই পাই চার্টটাও কি সবার বুঝতে কোনো কষ্ট আছে নাকি? এই পাই চার্টটাও সবাই বুঝতে পেরেছেন যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি এই পাই চার্টে কিসের ডেসক্রিপশন দেওয়া হয়েছে। সবাই আমাকে ক্লিয়ার লিখে বা আন্ডারস্টুড লিখে কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে বুঝতে পেরেছেন। আর জান্নাত আক্তার আপু আমার রেগুলার স্টুডেন্ট আমার সঙ্গেই আছেন, উনি বলছেন আন্ডারস্টুড, অ্যামেজিং। আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমার ইউটিউব স্টুডেন্টরাও আমাকে জানিয়ে দিচ্ছেন যে ক্লিয়ার হয়ে গিয়েছে, আই গট ইট। আমার ফেসবুক স্টুডেন্টরাও একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপু বুঝতে পেরেছি, তাহলে আমি নেক্সট অংশে মুভ অন করতে পারবো। আচ্ছা আমি দেখতে পাচ্ছি আবুল কালাম আজাদ ভাইয়াও ক্লিয়ার। আচ্ছা সঙ্গেই থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা ফার্স্ট অল্প একটা অংশ বুঝলাম, এখন আমরা মেইন পড়াতে চলে যাব। ওকে তাহলে আমরা মেইন পড়াতে চলে যাই। দেখেন তাহলে চার্টে কি কি ইনফরমেশন আছে আমরা এটা ডিসাইফার করে ফেললাম, এটার ব্রেকডাউন আমরা পেয়ে গেলাম। নাও লেটস মুভ অন টু দ্য অ্যাকচুয়াল কোয়েশ্চেন। অলরাইট কি বললো? দ্য বার চার্ট বিলো শোজ US seafood imports between 2002 and 2022 and the forecast for 2032. সো আমি আপনাদেরকে শুরুতেই বললাম যে 2032 এর যে জিনিসটা দেওয়া আছে এটা তো এখনো আসে নাই, 2032 তো আমরা এখনো পৌঁছাই নাই 2032 তে। সো এটা একটা প্রেডিকশন, বেসিক্যালি এটা একটা অ্যাজাম্পশন, এটা একটা ফোরকাস্ট করে নিয়েছে যে এতটুক হতে পারে বেসড অন দ্য প্রিভিয়াস ডেকেডস এর হিসাব, এটা একটা প্রেডিকশন করে নেওয়া যায়। সো এন্ড দ্য ফোরকাস্ট মানে প্রেডিকশনই বুঝাচ্ছে ফর 2032. The pie chart shows the geographical structure of these imports in 2022. Geographical structures মানে 2022 তে ইম্পোর্ট গুলা কোন কোন জায়গা থেকে এসেছে, চাইনা থেকে বেশি এসেছে, থাইল্যান্ড থেকে এসেছে, এই জিনিসগুলা পাই চার্টে দেখানো হয়েছে। Summarize the information by selecting and reporting the main features. অনেক ইনফরমেশন না এখানে, এখানে এতগুলা পার্সেন্টেজ, এখানেও এতগুলা ইনফরমেশন, সব তো বলা সম্ভব না। আপনি কি একটার পর একটা লিখে যাবেন যে 2002 তে এত হয়েছে, 2022 তে এত হয়েছে, এভাবে তো না। আপনাকে মেইন ফিচার্স গুলা ধরে ধরে সুন্দর করে ডেসক্রাইব করতে জানতে হবে। দ্যাটস ওয়াই বলা হয়েছে রিপোর্ট দ্য মেইন ফিচার্স and make comparisons, আবার কম্পেয়ারও করতে হবে। 2012 এর সাথে 2022 এর কম্পেয়ার করতে হবে, 2022 এর সাথে 2023 এর কম্প্যারিজনস করে করে দেখাতে হবে। বুঝতে পেরেছেন? মেক কম্প্যারিজন, সো কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে, তুলনা করে করে যেখানে রেলেভেন্ট ওখানে তুলনা করে করেও দেখাতে হবে। And then as I said before 150 words হলো কি আপনার লিমিট দেওয়া থাকে at least 150 words, সো এই যে রাইট at least 150 words, এটাও আপনাকে বলে দিব, তাই না? সো এই যে এভাবে আপনাকে কোয়েশ্চেনটাও আমরা বুঝতে পেরে গেছি। নাও লেটস মুভ অন টু দ্য আনসার পার্ট। While I have all of your attention, let's move on to the answer part. এই যে দেখেন যেটা বললাম ইন্ট্রোডাকশন প্লাস ওভারভিউ, এগুলা কিন্তু একটা প্যারাগ্রাফই হবে, এখানের মধ্যে আমি আলাদা করে দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি কি বলেছিলাম ইন্ট্রোডাকশন পার্ট যেটা, সেটা কিন্তু আপনার প্রশ্নে যে প্রথম অংশটা দেওয়া আছে এই যে এই জিনিসটার বেসিক্যালি একটা প্যারাফ্রেজ হবে। ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা কিন্তু আপনার কোয়েশ্চেনের প্রথম যে জিনিসটা টাস্কটার প্যারাফ্রেজ হবে। দ্যাটস ওয়াই আপনাদেরকে আমি একটু আগে প্যারাফ্রেজ জিনিসটা শিখিয়ে দিলাম। সো দেখেন ইন্ট্রোডাকশনটা কিন্তু প্রথম লাইনের প্যারাফ্রেজ। দেখেন the graphs provide information on the volume of seafood imports in the United States from 2002 to 2022. এই লাইনটা যে প্রথম লাইনটা মাত্র দেখলাম, এটার মিনিং সেম না? the bar chart below shows এটা, দেন বললো যে পাই চার্ট শোজ, এটা না বলে the graphs, দুইটাকে একসাথে the graphs বলে ফেললো, আর শোজ না বলে প্রোভাইড ইনফরমেশন বলে ফেললো। একটা সিনোনিম ইউজ করে ওরা এখানে প্যারাফ্রেজ করে দিল। ভলিউম অফ, অথবা এখানে কি লিখলো যে হচ্ছে কি ইম্পোর্ট গুলা, এখানের মধ্যে ভলিউম ওয়ার্ডটা ইউজ করে সিফুড ইম্পোর্টের কথা বললো, ইউএস এর এত থেকে এত, along with a prediction for 2032. এই যে দেখেন এই পার্টটা আর এই পার্টটা আপনার সেম,
ওখানে দিয়েছে ফোরকাস্ট লিখে, আর এখানে লিখেছে আপনার প্রেডিকশন দিয়ে, অ্যালং উইথ আ প্রেডিকশন বা ফোরকাস্ট, দুইটাই সেম, জাস্ট সিনোনিম ওয়ার্ড ইউজ করে আপনাকে এখানে প্যারাফ্রেজ করে দিল, তাই না? And illustrate the distribution of seafood imports among countries in 2022. তারপরে যেটা বললো যে জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার অফ দিস ইম্পোর্টস এর কথা বলেছে, এখানের মধ্যে সেম কথাই বলেছে বাট ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস। সো বেসিক্যালি ইন্ট্রোডাকশন জিনিসটা কিন্তু আপনার ফার্স্ট লাইনেরই একটা প্যারাফ্রেজ। এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফটা হলো কি আপনার ফার্স্ট লাইনের একটা জাস্ট প্যারাফ্রেজ, নাথিং এলস। তারপর দেখেন ওভারভিউ। ওভারভিউ কি বলেছিলাম? ওভারভিউ হচ্ছে মেইন কি ফিচার্স কে একটু নিয়ে কথা বলতে হবে অথবা একটা ছোট সামারি দিতে হবে। The US seafood import market grew substantially in the past 2 decades. So basically সে মেইন জিনিস যেগুলো চোখে পড়ছে সবার আগে তাকানোর সাথে সাথে ওগুলাকে বললো। সো কি বললো যে ইউএস সি ফুড ইম্পোর্ট গ্রু সাবস্ট্যান্সিয়ালি, অনেক হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে লাস্ট 2 ডেকেডে, মানে লাস্ট 20 বছরে। দেখলেন না 2002 আর 2012 এ কম ছিল, দেন হচ্ছে কি 2022 আর 2023 তে গিয়ে হঠাৎ করে হচ্ছে কি বেড়ে গেল, তাই না? তো এই জিনিসটা এখানে বলা হয়েছে, সুন্দর করে ডেসক্রাইব করা হয়েছে যে বেসিক্যালি সাবস্ট্যান্সিয়ালি পাস্ট 2 ডিকেডস এ অনেক বেশি গ্রো করেছে, উইথ দ্য মেজরিটি অফ দ্য ইম্পোর্টস সোর্স ফ্রম সেভারাল কান্ট্রিজ। সো কি বললো যে মেজরিটি হচ্ছে কি কয়েকটা হাতে গোনা কান্ট্রি থেকে আসে, তাই না? মেজরিটি কিন্তু চায়না, থাইল্যান্ড, কানাডা এগুলা থেকেই আসে, এটাই বললো। In the future, however, import levels are forecast to shrink. তো এই যে ফিউচারে যে ফোরকাস্ট হয়েছে ওইটা নিয়েও বললো যে ফিউচারে আবার কমে আসার চান্সেস আছে। সো এইভাবে করে দুইটা জিনিসের মেইন 2-3টা জিনিস যেটা চোখে সবার প্রথমে পড়ে ওই জিনিসটাই আপনার ওভারভিউতে দিয়ে দিল, তাই না? জিনিসটাকে বুঝতে পেরেছেন সবাই যে ওভারভিউ কেমনে লিখতে হয়? এন্ড ইন্ট্রোডাকশন প্লাস ওভারভিউ এই দুইটা জিনিস কিন্তু আপনার একই প্যারাগ্রাফে যাবে। অলরাইট, এই দুইটা জিনিস কিন্তু আপনার একই প্যারাগ্রাফে যাবে। প্লাস সাইন দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি এই দুইটা জিনিস একই প্যারাগ্রাফের আন্ডারে। সবাই এটা ক্লিয়ার? ইন্ট্রোডাকশন প্লাস ওভারভিউ এটা প্যারাগ্রাফটা ক্লিয়ার হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে ক্লিয়ার লিখে জানিয়ে দিবেন যে আপু ক্লিয়ার হয়েছে। আমি দেখতে পাচ্ছি আল ইমরান ভাই অলরেডি ওকে বলছেন। যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটা থামস আপ দিয়ে হলেও জানিয়ে দিবেন যে আপু বুঝতে পেরেছি ইন্ট্রোডাকশন এন্ড ওভারভিউ প্যারাগ্রাফটি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাকে আমার স্টুডেন্টরা ক্লিয়ার লিখে জানিয়ে দিচ্ছে। নাসরিন আক্তার আপু ওকে জানাচ্ছেন। হ্যাঁ, সবারই মোটামুটি ক্লিয়ার। ইয়েস, সবারই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি বডি প্যারাগ্রাফ 1 এ মুভ অন করতে পারি। সো বডি প্যারাগ্রাফ 1, এখন আমি মেইন জিনিসগুলোতে ডেসক্রিপশনে এখন যাব। এতক্ষণ তো ছোটখাটো কথা লিখলাম, 2 লাইন লিখলাম, এখন আমি মেইন জিনিস পড়বো। Between the years 2002 and 2022, seafood imports in the United States tripled from about $6 billion at the beginning of the period to over $20 billion in 2022. So কি বললো 2002 থেকে 2002 তে $6 billion থেকে হঠাৎ করে $20 billion 3 গুণ হঠাৎ করে বেড়ে গিয়েছে। এই যে এখান থেকে এখানে হঠাৎ করে 3 গুণ বেড়ে গিয়েছে, তাই না? ছিল 6 বিলিয়নে হয়ে গিয়েছে 20 বিলিয়নে, তাই না? সো এই জিনিসটা এখানে লিখে দিল। Despite the past growth, হ্যাঁ, past growth, despite the past growth, the graph forecasts a decline in seafood imports by approximately $2 billion in 2032 compared to the 2022 levels. So কি বললো জিনিসটা? যে এখানে গ্রোথ হয়েছে ঠিক আছে, কিন্তু ওইটার ডেসপাইট অফ দ্যাট 2023 তে আমরা ফোরকাস্ট করছি যে একটু কমে যাবে। অলরাইট, এই জিনিসটা আপনার বডি প্যারাগ্রাফ 1 এ বলা হলো। প্রথম এই জিনিসটা আপনাকে সুন্দর করে 2 লাইনে এক্সপ্লেইন করে দিল, তাই না? যে 3 গুণ হয়ে গেল কিন্তু আবার সামনে আবার ড্রপ করার চান্সেস আছে, এই জিনিসটা সুন্দর করে বলে দিল। নেক্সট তাহলে আমরা বডি প্যারাগ্রাফ 2 টাও দেখে ফেলি। Regarding the geographical split of imports in 2022, এখন পাই চার্টটা বেসিক্যালি ডেসক্রাইব করব আমরা। China, Thailand and Canada were the dominant countries.
সো এখানে কে ডমিনেট করলো, যেটা আমি আগেও বললাম চায়না, থাইল্যান্ড এন্ড কানাডা ডমিনেট করেছে এটা বললো। সো আপনি জিনিসটা বারেবার পার্সেন্টেজে ডেসক্রাইব না করে তিনোটাকে একই লাইনে নিয়ে এসে তিনোটার কথা একসাথে বলে, কারণ তিনোটার ফিচার তো ম্যাচ করে, তাই না? তিনোটাই তো এখানের মধ্যে অনেক ইম্পর্টেন্ট। সো তিনোটা ফিচারকে একসাথে নিয়ে এসে আপনি একই লাইনে বলে ডেসক্রাইব করে দিতে পারেন। দেখেন, ডমিনেন্ট কান্ট্রিজ কন্ট্রোলিং 2/3 অফ দ্য মার্কেট। সো 3 ভাগের 2 ভাগই ওরা হচ্ছে কি কন্ট্রোল করতেছিল, তাই না? 3 ভাগের 2 ভাগই হচ্ছে কি যতগুলো সি ফুড আসছে তার 3 ভাগের 2 ভাগই কিন্তু মেজর এই 3টা কান্ট্রি থেকে আসতেছে। সো এই জিনিসটা এখানের মধ্যে বললো যে 2/3 অফ দ্য মার্কেট। দেখেন, চায়না হ্যাড দ্য লার্জেস্ট শেয়ার অফ সি ফুড ইম্পোর্টস টু দ্য ইউনাইটেড স্টেটস। চায়নাটা সবচেয়ে বেশি ছিল। তারপর ব্র্যাকেটে আবার জিনিসটা পার্সেন্টেজটা লিখেও দিল, তারা ফার্স্টেও লিখলো আবার পরেও হচ্ছে কি জিনিসটা সুন্দর করে লিখে দিল। ফলোড বাই থাইল্যান্ড 23% and Canada 16%. সো ব্র্যাকেটের ভিতরে পার্সেন্টেজ গুলো লিখে দিল। এভাবেও কিন্তু করা যায়। ইন কন্ট্রাস্ট কি বললো, কম্পেয়ার করতে হবে। আমরা একটু প্রশ্নতে ব্যাক যাই, তাই না? এখানের মধ্যে কি বলছে, মেক কম্প্যারিজন। সো আপনাকে কম্পেয়ার করে করেও কিন্তু উত্তর দিতে হবে। সো দেখেন, ইন কন্ট্রাস্ট মানে কি অপোজিট জিনিসটা এখন বলবে, তাই না? কন্ট্রাস্টের জিনিসটা বলবে, উল্টো একটা ইনফরমেশন দিবে। হ্যাঁ, সো দুইটাকে পাশাপাশি কম্পেয়ার করছে না, সো কম্প্যারিজন কি মেক করা হলো? সো কম্প্যারিজনও কিন্তু এখানে মেক করা হলো। ইন কন্ট্রাস্ট আদার কান্ট্রিজ হাইফেন such as Indonesia, Vietnam and Ecuador each contributed less than 10%. দেখেন, মেজর গুলার কিন্তু পার্সেন্টেজ আমি দিয়ে দিলাম, কিন্তু ইন্দোনেশিয়া, ভিয়েতনাম আর ইকুয়েডর এগুলা এতটাই অল্প কন্ট্রিবিউট করলো যে আমাদের এটা আলাদা আলাদা করে বলতে হবে না যে ইন্দোনেশিয়া এত পার্সেন্ট দিল, ভিয়েতনাম এত পার্সেন্ট দিল, ইকুয়েডর এত পার্সেন্ট দিল, এটা করতে হবে না আমাদের, কারণ সবগুলাই কিন্তু লেস দেন 10%, তাই না? ওদের কন্ট্রিবিউশনটা কতদূর? ওদের কন্ট্রিবিউশনটা কিন্তু লেস দেন 10%। সো জিনিসটাকে আমরা তিনোটাকে একটা ইনফরমেশনে একটা ছাতার আন্ডারে নিয়ে এসে আমরা বলে দিতে পারি যে সবগুলার কন্ট্রিবিউশন 10%-এর নিচেই ছিল মোটামুটি। এভাবে করে কিন্তু বলা যায়। সো একটু মাথা খাটায় খাটায় আপনাকে কি ফিচার্স গুলা বের করতে হবে। সো দেখেন, ইচ কন্ট্রিবিউটেড লেস দেন 10% অফ দ্য সিফুড ইম্পোর্টস। অলরাইট, সো অলরাইট সবাই এটা বুঝতে পেরেছেন সবাই এতটুকু পর্যন্ত, যে ইন কন্ট্রাস্টটা আমরা কেমনে ব্যবহার করলাম, আবার কিছু জায়গায় পার্সেন্টেজ মেনশন করলাম, আবার কিছু জায়গায় আলাদা আলাদা পার্সেন্টেজ মেনশন করার কোনো দরকার নেই, সবগুলাকে একই সাথে মেনশন করলেও চলবে আমাদের। অলরাইট, সো এভাবে করেই কিন্তু আমরা আনসার করে ফেলতে পারি। সবার ক্লিয়ার হয়ে গেছে? সবার যদি ক্লিয়ার হয়ে যায় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটা থামস আপ দিয়ে জানিয়ে দিবেন যে আপু আমি আজকের ক্লাস পুরোটা বুঝতে পেরেছি। আজকের ক্লাসে যদি যে কোনো অংশ যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। হতে পারে মার্কিং ক্রাইটেরিয়ার অংশটা একটু মিস করেছেন, হতেই পারে। সো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আবারও বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সবাই বলছেন অল ক্লিয়ার। আচ্ছা, সবাই আন্ডারস্টুড লিখে আমাকে জানিয়ে দিচ্ছেন এভরিথিং ইজ ক্লিয়ার। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ সবাই আমার ক্লাসটা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো সবাই ক্লিয়ার, আজকে ক্লাস বুঝতে পেরেছেন। আজকে আমরা একটু ওভারভিউ দিয়ে আসি, তাহলে আমরা কি কি দেখলাম। আমরা ফার্স্টে দেখলাম হলো কি, আমরা একটু মডিউল ওভারভিউ দেখলাম, যে টাস্ক 1 টাস্ক 2 তে কিরকম প্রশ্ন আসে, কয় মিনিটে আনসার করতে হয়, ওয়ার্ড লিমিট কত। এরপর হচ্ছে আমরা দেখলাম যে রিপোর্ট রাইটিং আছে টাস্ক 1 এ, আবার লেটার রাইটিং আছে, একটা একাডেমিকে একটা জেনারেল ট্রেনিং এ। এরপর আমরা মার্কিং ক্রাইটেরিয়াটা দেখলাম যে কিসের উপর বেস করে আপনাকে জাজ করা হবে, কিসের উপর বেস করে আপনাকে মার্কস দেওয়া হবে এই অংশে। এরপর হচ্ছে কিছু জেনারেল ইনস্ট্রাকশন আগের গুলাই দেখলাম। এরপর আমরা দেখলাম রাইটিং টাস্ক 1 এ কিরকম টাইপের ডায়াগ্রাম আসে, পিকচার বেসড ডায়াগ্রাম আসবে, পিকচার গুলা গ্রাফ হতে পারে, হচ্ছে কি পাই চার্ট হতে পারে, ফ্লো চার্ট হতে পারে, ম্যাপসও হতে পারে, আবার টেবলসও হতে পারে।
এরপর আমরা স্ট্রাকচার দেখলাম, লেখার জন্য কি আমরা এক লাইনের পর এক লাইন লিখে যাবো না, কিছু প্যারাগ্রাফে ভাগ করে করে লিখবো, আর কোন প্যারাগ্রাফে কি লিখবো, কি ইনফরমেশন দিব, এগুলাও দেখলাম আমরা। দেখলাম ইন্ট্রো প্লাস ওভারভিউ একটা প্যারাগ্রাফ হয়, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, আর কনক্লুশন চাইলে দিতে পারে, না চাইলে নাই। এরপর কিছু টিপস এন্ড ট্রিক্স দেখলাম, যেখানে আমরা পড়লাম যে কমপ্লেক্স গ্রামার ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেন সিনোনিমের ব্যবহারটাও খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখলাম যে প্যারাফ্রেজ জিনিসটা কি, কেমনে করতে হয়, এই জিনিসটাও আমরা একটু এক্সপ্লেইন করে দিলাম। এরপর আমরা একটা লাইন গ্রাফ দেখতে কেমন, কারণ লাইন গ্রাফ নিয়ে অনেকের প্রশ্ন থাকে, সো লাইন গ্রাফের জিনিসটাও দেখলাম আমরা। এরপর দেখলাম হলো কি আমাদের আজকের প্রশ্ন, স্যাম্পল কোয়েশ্চেনটা দেখলাম। স্যাম্পল কোয়েশ্চেনের পর ইন্ট্রোডাকশনে কি লিখতে হবে, ওভারভিউতে কি লিখতে হবে, এরপর বডি প্যারাগ্রাফ 1 এ আপনি কি কি ইনফরমেশন দিবেন, কেমনে দিবেন, কিসের উপর বেস করে দিবেন, কেমনে কি ফিচার্স গুলো আইডেন্টিফাই করে দিবেন। কন্ট্রাস্টে যে থাকে যে ডেসপাইট দ্য পাস্ট গ্রোথ, একটা অপোজিট কথা বলবে এখানের মধ্যে, সো কম্প্যারিজন যে মেক করতে বলেছে, এভাবে করে কন্ট্রাস্টের কথা বলে, অপোজিট কথা বলে আমরা কম্প্যারিজন মেক করতে পারি, এটাও দেখলাম আমরা। এরপর আমরা বডি প্যারাগ্রাফ 2 তেও কি কি দিতে হবে ওগুলাও দেখলাম, এখানেও ইন কন্ট্রাস্ট দেখলাম, এখানে দেখলাম কিছু জায়গায় একটু ডেসক্রিপশনে লিখে কিছু জায়গায় জিনিসটাকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি, একই লাইনের আন্ডারে সবগুলো ইনফরমেশন দিয়ে দিতে পারি। সো এটাই ছিল আজকে আমাদের ক্লাস। সো আমরা দেখি আমাদের নেক্সট ক্লাসের টপিকটা কি। সো নেক্সট ক্লাস হলো কি আমাদের আগামীকাল সন্ধ্যা 7টায়, আমরা আগামীকাল ইনশাল্লাহ আবারও চলে আসবো, আবারও আমাকে পেয়ে যাবেন আগামীকাল সন্ধ্যা 7টায়। আর কালকের আমাদের ডিসকাশনের টপিক হলো কি কিওয়ার্ড অ্যানালাইসিস ইন দা আইএলটিএস এক্সাম। আমরা জানি রিডিং অংশে আমাদের কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হয়, কিওয়ার্ড অ্যানালাইসিস করে আমাদেরকে আনসার বের করতে হয়। সো কালকে আমরা পড়বো কেমনে আপনারা হলো কি কিওয়ার্ডটা অ্যানালাইসিস করে আপনারা হচ্ছে কি আনসারটা ঠিক করে করতে পারেন। কারণ আমি অনেক প্রশ্ন পাই এই জিনিসটা নিয়ে আমার স্টুডেন্টদের থেকে, যে আপু কিওয়ার্ড জিনিসটা কি, এটা কেমনে অ্যানালাইসিস করব। সো বেসিক্যালি আমরা কালকে এই কনফিউশনটা আপনাদের জন্য ক্লিয়ার করে দিব। অলরাইট, দ্যাট ইজ অল ফ্রম মাই সাইড টুডে। থ্যাংক ইউ সো মাচ সবাই জয়েন করে ফেলার জন্য। সবাই আজকে অনেক কষ্ট করেছেন, আমার সাথেই ছিলেন, আমাকে অনেক আনসার করেছেন, অনেক অ্যাক্টিভ ছিলেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে জয়েন করে ফেলার জন্য। আমার নাম ফাইরুজ ইবনাত সুহি। আসসালামু আলাইকুম, সবাই ভালোই থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে কালকে।